বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। মায়ের অসুস্থতার মধ্যেও দেশে না ফেরায় তারেক রহমান কি ইমেজ সংকটে পড়তে যাচ্ছেন? অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধে সরকারের উদ্যোগ, আন্দোলনে হ্যান্ডসেট ব্যবসায়ীরা, কার কি যুক্তি? এসব নিয়ে বাংলাদেশ ট্রেন্ডিং। সঙ্গে স্টুডিওতে আছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ। তার কথা তো শুনবই, একই সাথে আপনারা মতামত জানাতে পারেন বিবিসি বাংলার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেলে। এছাড়াও ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট। 16 দিন ধরে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে এখনও দেশে ফেরেননি তার সন্তান তারেক রহমান। গণ অভ্যুত্থানেরও পেরিয়ে গেছে 15 মাস। তার নেতৃত্বে নির্বাচনে যাওয়ার কথা জানিয়েছে বিএনপি। অথচ মায়ের অসুস্থতা সত্ত্বেও তারেক রহমানের দেশে না ফেরা নানা আলোচনার জন্ম দিয়েছে। নেতা হিসেবে এই সিদ্ধান্ত তার ভাবমূর্তিতে কি প্রভাব ফেলছে? তানহা তাসনিমের প্রতিবেদন। তারেক রহমান 17 বছর ধরে দেশের বাইরে আছেন বিএনপির এই শীর্ষ নেতা। গণ অভ্যুত্থানের পর থেকেই তার দেশে ফেরার কথা শোনা গেলেও 15 মাস পরও সেই পরিস্থিতি অপরিবর্তিত। নতুন করে যুক্ত হয়েছে তার মায়ের অসুস্থতা। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে মায়ের সংকটাপন্ন অবস্থাতেও এখনও দেশে ফেরেননি তার ছেলে তারেক রহমান, যা জন্ম দিয়েছে নানা কৌতূহল আর প্রশ্নের। জীবন যাইতো গা, তাও তো মায়ের দেখতে হইব। মা না 15-17 বছর ধরে বাহিরে, কি কারণে বাহিরে আছে, ঠিক আছে, কার চাপে আছে ওইটা তো আগে দেখতে হবে বিষয়টা। ওনার ওয়াইফ তো আসছে, তা একদম তো সাপোর্ট করতেছে। ওনার মারে তো দেখতে আসা একটা কর্তব্য, এটার থেকে আর রাজনীতির কোনো ইয়া না। অক্টোবরের শুরুতে বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে দ্রুতই দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন তারেক রহমান। নভেম্বর নাগাদ তিনি দেশে ফিরবেন বলে জানান বিএনপি নেতারা। তবে কয়েকদিন আগে সামাজিক মাধ্যমে শেয়ার করা একটি স্ট্যাটাসে তারেক রহমান লিখেছেন, দেশে ফেরার সিদ্ধান্ত তার একার নিয়ন্ত্রণে নেই। এ নিয়েও শুরু হয় তুমুল আলোচনা। বিশেষ করে দেশের অন্যতম বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের ফেরার বিষয়টিও যদি নিজের অধীনে না থাকে, তবে তিনি নির্বাচিত হলে দেশের বিষয়ে সিদ্ধান্ত কিভাবে নেবেন সেই প্রশ্নও তুলেছেন কেউ কেউ। যদিও এসব মন্তব্যকে উড়িয়ে দিচ্ছেন এই বিএনপি নেতা। 17 বছর একটা দেশে থেকে সেখান থেকে যখন আবার দেশে ফেরা হচ্ছে, তো এখানেও তো অনেক বিষয় রয়ে গেছে ওনার, সেটা তো আমরা সব কিছু জানি না, তাই না? তো অন্য কোনো নিয়ন্ত্রণ এখানে বিষয় নেই, এটা হচ্ছে ওনার নিয়ন্ত্রণে আছে, কিন্তু এটা অনেক কিছু, এর সাথে অনেক কিছু জড়িত। সব কিছু বিবেচনায় রেখে ওনাকে আসতে হবে দেশে, এবং উনি তো দেশে আসবেন এই সম্বন্ধে কারো কোনো সন্দেহ নাই। আমি তো বললাম 1 সপ্তাহে এদিক সেদিক হতে পারে, তো ওনার আশাটা নিয়ে তো কোনো সমস্যা নেই। উনি যে এই প্রশ্নটা আসবে উনি যখন না আসার সিদ্ধান্ত হয়। তারেক রহমানের দেশে না ফেরার কারণ হিসেবে সবচেয়ে বেশি সামনে আসছে তার নিরাপত্তার ইস্যুটি। বিশেষ করে যে প্রেক্ষাপটে তিনি দেশ ছেড়েছিলেন, এতটা সময় পেরিয়ে গেলেও তার কয়েকটি বিষয় এখনও বিদ্যমান বলেও মনে করছেন এই বিশ্লেষক। সেনা সমর্থিত যে সরকার ছিল, সেই সরকার কিন্তু তাকে দেশ থেকে বাধ্য করেছে, এমনকি তার কাছ থেকে মুসলেকাও আদায় করে নিয়েছে যে তিনি আর রাজনীতি ফিরবেন না। সুতরাং এটি একটি কিন্তু খুব জটিল এবং কঠিন বাস্তবতা। অনেকেই বলেছেন যে তারেক রহমান তো অভ্যুত্থানের 24 অভ্যুত্থানের পরপরই আসতে পারতেন। হ্যাঁ পারতেন, কিন্তু তিনি তখন কিন্তু তার মামলাটা জীবন্ত ছিল, এবং তিনি হয়তো এটাও ভয় পেয়েছেন যে কি হয় না হয়। অনেকেই বলছেন কঠিন সময়ে আপোষ না করার যে প্রবণতা খালেদা জিয়াকে রাজনীতিতে এতটা জনপ্রিয়তা এনে দিয়েছে, স্বাভাবিকভাবেই তার সন্তান এবং দলের ভবিষ্যৎ নেতা হিসেবে তার সঙ্গে তুলনা করা হবে তারেক রহমানকে। বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের আমলে সব ধরনের সুবিধা পেয়েও মায়ের অসুস্থতার সময় তার পাশে না থাকায় নেতা হিসেবে তার ভাবমূর্তি তো বটেই, এমনকি ভোটারদের মনেও নেতিবাচক প্রভাব পড়ার সুযোগ আছে। সুযোগ আছে, এটা করবেই। তার যে নেতৃত্ব, সেটার ব্যাপারেও মানুষের মধ্যে একটা নেতিবাচক মনোভাব তৈরি হবে যে মায়ের মতো তিনি আপসীন নন, তাই না? এই বোধটা যদি মানুষের মধ্যে কাজ করে, তাহলে তো এটা তার জন্য ভালো না কোনোভাবে। একদিকে দলের চেয়ারপারসনের অসুস্থতা, অন্যদিকে গ্রেফতার বা আটকের সংখ্যা কেটে যাবার পরও ভারপ্রাপ্ত চেয়ারপারসন সশরীরে উপস্থিত না থাকায় দলের নেতাকর্মীদের মধ্যেও তারেক রহমানের ব্যক্তিগত ইমেজ বা ভাবমূর্তি সংকটে পড়তে পারে বলে মনে করছেন অনেকে। যদিও বিষয়টিকে কিছুটা ভিন্নভাবে দেখছেন মিস্টার হাসান। মনস্তাত্ত্বিক প্রভাব তো পড়তে পারে, কিন্তু নির্বাচন এখন যে রাজনীতির মাঠ, সেখানে কিন্তু বিএনপি অপ্রতিদ্বন্দ্বী।
সুতরাং বিএনপিকে তার প্রতিদ্বন্দ্বীকে ভয় পাওয়ার বা তাদের ভোটের লড়াইয়ে কী বলে তাদের দুর্বল অবস্থান থাকার কোনো কারণ দেখি না। তবে এও ঠিক তারেক রহমান সরাসরি উপস্থিত থেকে এখানে নির্বাচন করা এবং বাইরে থেকে দল পরিচালনা করা বা প্রচার কাজে সহায়তা করা দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের রাজনীতিকে দৃশ্যমান পরিবারতন্ত্র থেকে বের করতে -2 বা কারো কারো মতে -4 আলোচনা প্রায়ই শোনা যায়। এক্ষেত্রে উইকিলিক্সের ফাঁস হওয়া তথ্যের বরাত দেন অনেকে। ফলে এই মুহূর্তে তারেক রহমানের নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ থাকাটা স্বাভাবিক মনে করছেন কেউ কেউ। তবে এমন গুরুত্বপূর্ণ সময়ে মাঠে অনুপস্থিত থাকার মাসুল ভোটের রাজনীতিতে তার দলকে গুনতে হতে পারে বলেও সতর্ক করছেন বিশ্লেষকরা। তানহা তাসনিম, বিবিসি নিউজ বাংলা। সঙ্গে আছেন রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ। তার কাছে যাই। মহিউদ্দিন আহমদ, স্বাগত আপনাকে বাংলাদেশ ট্রেন্ডিংয়ে। তারেক রহমানের দেশে না আসা প্রাথমিকভাবে কি ধারণা তৈরি করে তার সম্পর্কে, তার রাজনৈতিক ভাবমূর্তি সম্পর্কে? না, একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ 5ই আগস্টের পরে যে চালচিত্র পাল্টে যাওয়ার পরে তো তার দেশে ফিরে আসার কথা। তারপরে একটা পর্যায় ছিল তার বিরুদ্ধে অনেকগুলো মামলা ছিল, তিনি সেই মামলাগুলো দেশে এসে ফেস করতে চান নাই, তো সেগুলো তো আস্তে আস্তে উইথড্র করা হয়েছে। তো এখন তার না আসার তো তেমন যৌক্তিক কারণ দেখি না। কিন্তু তিনি সম্প্রতি একটা ফেসবুক পোস্টে বলেছেন যে কিছু কিছু কারণে তিনি আসতে পারছেন না, তার নিয়ন্ত্রণের বাইরে। এর ফলে আরও বেশি গুঞ্জন তৈরি হয়েছে। কারণ হচ্ছে কি এমন বিষয় যেটা তার নিয়ন্ত্রণের বাইরে। তো যেহেতু তিনি ব্যাপারটি স্পষ্ট করেন নাই, সেজন্যই অনুমান ভিত্তিক কথাবার্তাগুলো সবাই বলছে। হ্যাঁ, তো এই অনুমান ভিত্তিক কথাবার্তার কিছু নেতিবাচক প্রভাব পড়তে পারে সমাজে। তবে তিনি যদি এটা স্পষ্ট করতেন, বা আমার ধারণা তিনি শিগগিরই হয়তো চলে আসবেন, কারণ এটা ছাড়া আর তো তার সামনে কোনো অপশন নাই। আচ্ছা, মানে বিএনপির সামনে এবং তারেক রহমানের সামনে তার ফিরে আসা ছাড়া আর কোনো অপশন নাই। কিন্তু যেহেতু তার মা খালেদা জিয়া অসুস্থ, এই সময়ে তার মানে মায়ের পাশে না থাকাটা, এটা নিয়ে তো ধরেন না একটা আবেগের ব্যাপার আছে, মানুষ এটা নিয়ে নানান কথাবার্তা বলছে। কিন্তু বিএনপির মধ্যে আমি কোনো রকমের আপাত দৃষ্টিতে সমস্যা দেখছি না, আনুগত্যের সমস্যা বা এই ধরনের। বিএনপি নেতারা সবাই ধরে নিচ্ছে না তিনি তো আসবেন, তাদের মধ্যে কোনো রকম ইয়ে নেই। মানুষের মধ্যে একটা সাধারণ মানুষের মধ্যে যে ভাবনাটা, অনেকে প্রতিবেদন শুনে থাকবেন যে খালেদা জিয়ার ক্ষেত্রে কেউ কেউ যেমন আপোষহীন নেতৃত্ব তকমা দিয়ে থাকে, তার সঙ্গে তুলনা করার একটা প্রবণতা, কেউ কেউ তার মানে সাহস নিয়ে প্রশ্ন তোলেন। ফলে এটি আসলে তাকে রাজনীতির মাঠে তার ইমেজকে ক্ষতিগ্রস্ত করতে পারে কিনা, এবং সেটা এইটা আসলে এখনো মানে সময় হয়নি এই ব্যাপারে মানে চূড়ান্ত মন্তব্য করার। কারণ খালেদা জিয়া আপোষহীন হতে তো তার একটা সময় লেগেছে, একটা প্রক্রিয়ার মধ্য দিকে তিনি গেছেন, তাই না? 3-4 বছর রাজনীতির কেন্দ্রে থাকার পরে তার এই ভাবমূর্তিটা ধীরে ধীরে গড়ে উঠেছে একটা আন্দোলনের মধ্য দিয়ে। তো তারেক রহমানের সেই পটভূমি নাই, সেই সুযোগটাও তৈরি হয় নাই। তো এখন কিন্তু তারেক রহমানের একটা আছে, ব্যাকগ্রাউন্ড আছে, তাকে একজন নির্যাতিত রাজনীতিবিদ হিসেবে ধরা হয়। তিনি অনেক নির্যাতন ভোগ করেছেন 1/11 সময়, এবং দীর্ঘদিন তাকে নির্বাসনে থাকতে হচ্ছে। তো তিনি যখন আসবেন, এরকম আছে একটা হাইপ হয়তো তৈরি হবে এবং তিনি ফিরবেন। তো আমার মনে হয় যে অনেক দিন যাবৎ বিএনপি নেতারা বলছিলেন যে তফসিল ঘোষণা করলেই তিনি চলে আসবেন। তো আমরা কিছুদিন ওয়েট করে দেখি। কেউ যেমন সোহরাব হাসান মুসলেকার প্রসঙ্গ টানছিলেন, সেটা 2007 সালের তত্ত্বাবধায়ক সরকারের সময়কার, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়কার। এখনকার বাস্তবতায় আদৌ সেখানে মুসলেকা ছিল কিনা বা কি লেখা ছিল সেটি নিয়ে নানান রকম সংশয় বা নানান রকম বক্তব্য রয়েছে, বা আদৌ ছিল কিনা। কিন্তু এখনকার বাস্তবতায় 15 বছর আগের কোনো একটি কাগজ বা কোনো একটি, সেটির আসলে আবেদন কতটুকু? না, মুসলেকা ছিল কিনা জানি না। একটা তো মানে পুরো একটা কাগজে স্বাক্ষরের কথা, আপনার বই একটা সমঝোতার মধ্য দিয়ে তাকে দেশের বাইরে যেতে হয়েছে আমরা জানি, এবং এটা নিয়ে খালেদা জিয়াকেও যথেষ্ট ব্ল্যাকমেইল করা হয়েছিল এই সময়, মানে তারেককে নির্যাতন করে। তবে এই সমস্ত বিষয়ের তো আসলে কোনো মূল্য থাকে না। আমরা জানি যে কোনো অভিযুক্তকে যদি রিমান্ডে এনে তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়, আদালতে এটার কোনো মূল্য নাই। কারণ একটা বিশেষ পরিস্থিতিতে অনেকেই অনেক কিছু বলতে বাধ্য হয় বা সই দিতে বাধ্য হয়। তো সেটা তো পরে তো আর এটা তো ধরেন এর মধ্যে
17-18 বছর পেরিয়ে গেছে। তো এগুলির কি মূল্য আছে? ওই সময় যারা এই ঘটনাগুলো সাজিয়েছিলেন, করেছিলেন, তারা তো এখন আর নাই। আমার মনে হয় সমস্যাটা সম্ভবত অন্য জায়গায়। আচ্ছা, সেক্ষেত্রে -2 -4 এর আলোচনারই কোনো এইটা আছে যে না, এটা তো ভিত্তি এখন তো আছে তো একটা, কারণ ওই 1-11 সময়ে দলের ভেতরের থেকেই কিন্তু একটা পরিবর্তনের তাগিদ এসেছিল, তার উপরে হ্যাঁ সেই শর্তটা তৈরি হয়ে গেছিল, তার উপরে ভিত্তি করে কিন্তু অনেকে নানান কথা বলেছেন। যে একটা ছিল যে পরিবারতন্ত্রের বিলোপ ঘটানো, তো পরিবারতন্ত্রের বিলোপ ঘটাতে হলে তো ওই অবভিয়াসলি চলে আসে যে এই যে আজীবন কি এই দুটি পরিবারই দেশ শাসন করবে, ওই জিনিসটা চলে এসেছিল আর কি। তো ওই জিনিসটা রয়ে গেছে। কিন্তু আমাদের দেশে আবার বাস্তবতা হচ্ছে যে এখানে ওই যে পরিবারকে ঘিরেই কিন্তু রাজনৈতিক দলের আবর্তিত হচ্ছে এবং তাদের আবেগ, সবকিছু উচ্ছ্বাস সব হচ্ছে পরিবার কেন্দ্রিক। তো সুতরাং এটাও বাস্তবতা। আচ্ছা, সেই বাস্তবতাকে আপনি সামনে আনছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী বুধবার ঘোষণার ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। ওই দিন প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ডের জন্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে চিঠি দেওয়া হয়েছে। সোমবার নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, তফসিল উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ডের জন্য বেতার ও টেলিভিশনে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। তবে সিসির এই রেকর্ডকৃত বক্তব্য বুধবারই প্রচার করা হবে কিনা সেটি তিনি বলতে রাজি হননি। ইসি জানিয়েছে, ওই দিনই দুপুর 12টায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করবে সিইসি ও অন্য নির্বাচন কমিশনাররা। নির্বাচন কমিশনের রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার দিনই রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে থাকে নির্বাচন কমিশন। প্রতি জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ টেলিভিশন ও বেতারে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। রেওয়াজ অনুযায়ী যেদিন বক্তব্য রেকর্ড হয় সেদিনই সাধারণত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হয়। তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচনের আনুষ্ঠানিকতায় প্রবেশ করবে বাংলাদেশ। আলোচনা করতে চাই এই বিষয় নিয়ে, সঙ্গে আছেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ। অবশেষে তফসিল ঘোষণা হতে যাচ্ছে, এর মধ্যেও এই সময়টায় নির্বাচন হবে কিনা তা নিয়ে অনেককে প্রশ্ন করতে দেখা গেছে। সাধারণ আলোচনায় রাস্তাঘাটে লোকজন কথা বলেছেন। এবার কি আর নির্বাচন নিয়ে কোনো সংশয় থাকার সুযোগ আছে? না, এখনো কি সেই প্রশ্নগুলো জনমনে থাকতে পারে? থিওরিটিক্যালি নাই, কিন্তু আমরা তো প্রশ্ন তুলছি, হ্যাঁ, সন্দেহ তৈরি করছি, কেউ করছেন। কিন্তু আমার মনে হয় যে এখন যে পরিস্থিতি দেশে, একটা নির্বাচন ছাড়া কিন্তু আর কোনো অপশন নাই কারো কাছে। তো সুতরাং সেটা হতেই হবে। এখন যারা নির্বাচন হলে যাদের কিছু যায় আসে না, তারা নানান কথা বলবে, প্রশ্নবিদ্ধ করতে চাইবে। আবার যারা মনে করেন যে ক্ষমতা প্রত্যাশী, তারা নির্বাচন করার ব্যাপারে অনেক সিরিয়াস হবেন। আবার অনেকে মুখে মুখে অনেক কিছু বলবেন, কিন্তু তলে তলে নির্বাচনের প্রস্তুতি নেবেন, এটাও আমরা দেখছি। তবে আমার মনে হচ্ছে নির্বাচনটা মানে খুব বড় রকমের কোনো দুর্ঘটনা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বা একটা প্রাকৃতিক দুর্যোগ না হলে নির্বাচন না হওয়ার আমি কোনো কারণ দেখি না। সেক্ষেত্রে তেমন একটা পরিস্থিতি বাংলাদেশ ঠিক এফোর্ড করতে পারবেন আপনি মনে করছেন যে মানে সে বাংলাদেশ অ্যাফোর্ডেবল না? এখন নির্বাচন ছাড়া তো আর সামনের দিকে এগোনো যাচ্ছে না তো। আচ্ছা, সেক্ষেত্রে তফসিল ঘোষণার পর নির্বাচন পূর্বে এই সময়টায় কোন বিষয়গুলো বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে? তফসিল ঘোষণার পরে সবচেয়ে বড় বিষয় হবে যে পরিস্থিতি শান্ত রাখা। একটা অবাধ নির্বাচনের জন্য যে জিনিসই দরকার হয় সেটা হচ্ছে একটা শান্তিপূর্ণ পরিবেশ। আর আমাদের নির্বাচনের ইতিহাস কিন্তু খুব খারাপ। প্রতিবারই এরকম দাঙ্গা হাঙ্গামা, মারপিট, খুনাখুনি হয় ভোট কেন্দ্র দখল করা নিয়ে, এবং তার আগে থেকে এটা শুরু হয়ে যায় শোডাউনের রাজনীতি, এবং শোডাউন করতে গিয়ে এক পক্ষ আরেক পক্ষের উপরে চড়াও হয়। তো এই জিনিসগুলো হয়ে আসছে। তো এটার আলামত কিছু কিছু পাওয়া যাচ্ছে এখনই, বিভিন্ন জায়গায় সংঘর্ষ হচ্ছে, এবং যতই ঘনিয়ে আসবে তত এটা বাড়তে থাকবে। তো এটা আমরা একেবারে এটা থেকে মুক্ত হতে পারবো না, কারণ এত বছরে যে চর্চাটা হয়ে আসছে সেটার থেকে সহসা আমরা বেরিয়ে আসবো মনে হয় না। সরকারের পরিস্থিতি বা সরকারের নিয়ন্ত্রণের কথা যদি বলি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর আইনশৃঙ্খলা বাহিনীগুলোর ভূমিকা, আপনি ঠিক কিভাবে তাদেরকে মূল্যায়ন করবেন? তাদের তেমন পরিস্থিতি হলে সামাল দেওয়ার মতো সামর্থ্য আছে কিনা? সামাল দেওয়ার মতন সামর্থ্য আমার বিশ্বাস, সরকার যদি সিরিয়াসলি চায় তাহলে একটা সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব। আচ্ছা, তো এটা স্ট্রং পলিটিক্যাল উইল দরকার। আর রাষ্ট্রের যে অংশগুলো আছে যারা এই আয়োজনের সাথে জড়িত, আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, প্রশাসন, এদের উপরে এরা চাইলেও সবাই সহযোগিতা করলে নির্বাচন ভালো হবে। কেন আমরা 91 সালে একটা নির্বাচন দেখলাম না? তো
ওটা তো একটা মডেল হিসাবে আমরা চিন্তা করতে পারি, দৃষ্টান্ত হিসাবে। এরপরে অনেক নির্বাচনে অনেক কিছু হয়েছে, কিন্তু সরকার চাইলে একটা ভালো নির্বাচন করিয়ে নিতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে বিগত নির্বাচনে ভূমিকা পালন করেছেন এমন অনেক কর্মকর্তা তারা অংশগ্রহণ করতে পারবেন, একটা সরকার অবস্থান আছে, ব্যাংকের ক্ষেত্রে এক ধরনের অবস্থান আছে, সব মিলিয়ে। এবং একই সঙ্গে আওয়ামী লীগের দিক থেকে আপনি তো শুনে থাকবেন যে অংশগ্রহণমূলক না হলে নির্বাচন তারা যে চান না এবং হতে দেবেন না, এক ধরনের এমন আভাস রয়েছে। ফলে এই ফ্যাক্টরগুলোকে আসলে এইগুলো কিভাবে নির্বাচনের পরিবেশকে প্রভাবিত করতে পারে এবং সেগুলো কিভাবে ডিল করবে? মানে এখানে বেশ কয়েকটা পক্ষ আছে আর কি, যারা মানে একটা শান্তিপূর্ণ নির্বাচনের পথে হুমকি হতে পারে। একটা তো হচ্ছে আমি বলবো আওয়ামী লীগ এবং তার মিত্ররা। তো একটা নির্বাচন যদি হয়ে যায় এবং একটা যদি সাংবিধানিক সরকার প্রতিষ্ঠিত হয়ে যায়, তো সেটা তাদের জন্য একটা পরাজয়ের মতন মনে করবে তারা। তো সুতরাং তারা নিশ্চয়ই চাইবে না এটা। এবং বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি থাকলে যারা খুশি হয় তারা নির্বাচনটা যাতে বাধাগ্রস্ত হয় সেই চেষ্টা তারা করবে। এবং বাংলাদেশের মধ্যে অনেকেই আছেন যারা মনে করেন যে নির্বাচনে তো কোনো সমস্যার সমাধান হয় না, নির্বাচন করার দরকারটা কি, কথাবার্তা হচ্ছে না, তো নির্বাচন না করে কিভাবে সমস্যার সমাধান হবে সেটাও তারা আমরা জানি না। তো সুতরাং আমি মনে করি এখন পর্যন্ত একটা মানে নির্ভরযোগ্য নির্বাচনের একটা নির্ভরযোগ্য বিকল্প আমরা দেখছি না। সেই জন্যই নির্বাচনটা হতে হবে এবং সবাইকে একটু অ্যালার্ট থাকতে, সরকারকে অ্যালার্ট থাকতে হবে যাতে নির্বাচনটা ভালোভাবে করিয়ে নিতে পারে। এবং এবারের নির্বাচনে একটা নতুন বিষয় সংযোজিত হতে যাচ্ছে, নির্বাচনের দিন গণভোট। ফলে সেটি এই নির্বাচনের জন্য ঠিক কেমন পরিস্থিতি তৈরি করতে পারে? সেটা একটা সমস্যা হতে পারে, কারণ সাধারণ মানুষের এই গণভোটের ব্যাপারটা, কারণ ওই কিছু লেখা থাকবে, হ্যাঁ, লেখা পড়ে ভোট দেওয়া। আমাদের দেশে তো 50-60% মানুষ পড়তে পারে না। তো কী লিখলেন আপনি, ডাজন্ট ম্যাটার। তো উনি দেখবেন চিহ্ন, হ্যাঁ না, তাই না? এখন তাকে যেটাতে যারা অপিনিয়ন মেকার, যারা জনমত তৈরি করেন, গঠন করেন, প্রভাবিত করেন, তারা যেভাবে বলবেন মানুষ সেভাবেই দিবে ভোট। এখন যে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো আছে তারা যদি গণভোটের সঙ্গে যায়, সহযোগিতা করে, তারা যেভাবে বলবে মানুষ সেভাবেই ভোট দিবে। সুতরাং ওইখানে একটা অনিশ্চয়তা রয়ে গেছে যে রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে কতটুকু আন্তরিক। 16 ডিসেম্বর থেকে সেলুলার নেটওয়ার্কে অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার। তবে এই সিদ্ধান্তে বিরোধিতায় আন্দোলনে নেমেছেন এই খাতের খুচরা ব্যবসায়ীরা। সরকারের সিদ্ধান্তে ব্যবসায়ী ও ভোক্তাদের ওপর কি প্রভাব পড়তে যাচ্ছে, আদতে কারা লাভবান হবেন, জানাচ্ছেন নাগিব বাহার। অবৈধ বা চোরাই পথে যেন দেশে মোবাইল ফোন প্রবেশ না করতে পারে তা নিশ্চিত করতে সরকার 16 ডিসেম্বর থেকে NEIR ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। আর তারপর থেকে মোবাইল ফোনের খুচরা ব্যবসায়ীরা বিক্ষোভ করছেন। কিন্তু কেন? তারা কি চোরাই পথে আনা মোবাইল ফোনই বিক্রি করতে চায়? NEIR সিস্টেম চালু করুক, আমরা শুরু থেকে বলেছি এটা আমরা বিরোধিতা করি না। 6 মাস সময় দেন আমাদেরকে। আপনি NEIR সিস্টেম চালু করেন, যেহেতু এই বাজারটা 30 বছরের বাজার, 30 বছরের বাজার আপনি 30 দিনে ধ্বংস করতে পারেন না। অর্থাৎ ব্যবসায়ীরা NEIR চালু করার বিরোধী নন, তারা সময় চাইছেন যেন তাদের কাছে থাকা অবৈধ ফোন বিক্রি বা নিবন্ধন করার সুযোগ পান তারা। কর্তৃপক্ষ জানিয়েছে ব্যবসায়ীদের স্টকে থাকা অবৈধভাবে আমদানি করা ফোন যেগুলোর IMEI নাম্বার আছে সেগুলো 16 ডিসেম্বর পর্যন্ত তারা নিবন্ধন করতে পারবেন। মোবাইল সেটের নিবন্ধন ছাড়াও আমদানি শুল্ক কমানোর দাবি করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন শুল্ক বাড়লে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ গ্রাহক। ট্যাক্স বেট কমায় দেয়, ট্যাক্সটা কমায় দিলে জনগণ সাশ্রয় মোবাইল পাবে। ট্যাক্স যত বেশি হবে বেয়ার করবে কে? কাস্টমার। সাফার করবে কে? কাস্টমার। আমি কিন্তু করব না। বাজার বিশেষজ্ঞরাও মনে করেন মোবাইল ফোন আমদানির ক্ষেত্রে বর্তমানে যে পরিমাণ শুল্ক রয়েছে তা কার্যকর হলে চাপে পড়বে ভোক্তারা। এই টেলিফোন, এটা আমি বলবো যে এখন মোবাইল সেট এটা একটা অনেকটা এসেনশিয়াল আইটেমের মতো হয়ে গেছে। 17 কোটি লোকের মধ্যে কিন্তু আমরা প্রায় 12 কোটি লোক কিন্তু আমরা এই ফোন ব্যবহার করি। সরকার কি এই কাস্টম ডিউটি থেকে এখানে রেভিনিউ কালেক্ট করবে, নাকি সাধারণ ভোক্তাদেরকে আপনি কমফোর্ট জোনে রাখবেন? সরকার এরই মধ্যে জানিয়েছে যে মোবাইল ফোন আমদানিতে শুল্ক উল্লেখযোগ্য হারে কমানো হবে, যার ফলে বৈধভাবে আমদানি করা ফোনের দাম কমবে। কিন্তু এই শুল্ক কমানোর হার এমনভাবে সমন্বয় করা হবে যেন দেশের ভেতরে উৎপাদন হওয়া মোবাইল ফোনের প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত না হয়। বাজার বিশেষজ্ঞরা বলছেন এই ক্ষেত্রে দেশজ উৎপাদনকে অগ্রাধিকার দিলে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। ও কিন্তু আপনার চিপস থেকে শুরু করে যা যা লাগে অলমোস্ট ধরেন 80% কিন্তু আপনার ইম্পোর্ট করছে।
আমি পার্টস ইম্পোর্ট করে এখানে জোড়াতালি দিয়ে আমি কিন্তু 7-8টা মানুষের কাছে ব্যবসাটা তুলে দিচ্ছি। আর এটার সাথে আপনি যেমন রিটেইলার বা এটা কিন্তু লক্ষ লক্ষ যেটা বললেন জড়িত, এবং এইটার শুধু তাই না, এটার সাথে যারা মেরামত করছে বা করছে এটারও কিন্তু যারা মেকানিক্স আছে, এটা কিন্তু হিউজ একটা এমপ্লয়মেন্ট। আর এইখানে ধরেন আপনি যেটা এই ইন্ডাস্ট্রির জন্য যতটুকু বিনিয়োগ করবে, কত 1000 কোটি টাকা। আর এইখানে অলরেডি এই রিটেইলাররা যারা আছে, যারা আন্দোলন করছে, তাদের অলরেডি 7000 কোটি টাকা কিন্তু ব্যাংক থেকে নিয়ে দেওয়া হচ্ছে। আমি হয়তো 7-8টা কোম্পানি যারা অলরেডি বাংলাদেশে করছে বা করবে, তাদের কাছে কি আমি আবার জিবি হয়ে যাচ্ছি কিনা। 16 ডিসেম্বর এই নিয়ম চালু হলেও 16 তারিখের আগে সচল হওয়া কোনো ফোন বন্ধ হবে না বলে নিশ্চিত করেছে সরকার। এছাড়া প্রবাসীরা দেশে আসার পর 60 দিন পর্যন্ত তাদের ফোন রেজিস্ট্রেশন ছাড়াই তারা ব্যবহার করতে পারবেন। সঙ্গে আছেন বিশ্লেষক মহিউদ্দিন আহমদ, তার কাছে যাই। এর আগেও অবৈধ বা আরও নির্দিষ্ট করে বললে অনিবন্ধিত ফোন বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছিল আওয়ামী লীগের আমলে, কিন্তু সেটি শেষ পর্যন্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এবার উদ্যোগ নেওয়া হচ্ছে, ব্যবসায়ীরা মাঠে নেমেছেন, ভোক্তাদের দিক থেকে প্রভাবের ব্যাপার রয়েছে। কিভাবে দেখেন এই সিদ্ধান্তকে, নীতিগত সিদ্ধান্ত যেটা ভোক্তাদের প্রভাবিত করতে পারে, মাঝখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা আন্দোলনে মাঠে নেমেছেন, কি এই পরিস্থিতিকে কীভাবে? এখানে তো প্রধান স্টেক হোল্ডার দুটো, একটা হচ্ছে ভোক্তা আর একটা হচ্ছে ব্যবসায়ীরা। এখন সরকার অনেক সময় অনেক সিদ্ধান্ত নেয়, অনেক সময় সিদ্ধান্ত ভোক্তাদের বিরুদ্ধে যায়, অনেক সময় সিদ্ধান্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে যায়। আমি মনে করি যে একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে পারে সরকার। যেমন একটা প্রস্তাব দেখলাম, তারা বলছে যে আমাদেরকে সময় দেওয়া হোক 6 মাস, আর 6 মাস না হোক 3 মাস। একটা হুট করে একটা জিনিস বন্ধ করে দিলে তো আমাদের দেশে কিন্তু কোনো বিনিয়োগ নাই, কর্মসংস্থান নাই এই মুহূর্তে। তো সুতরাং হঠাৎ করে এমন কিছু করা উচিত হবে না যেখানে ব্যবসাগুলো মুখ থুবড়ে পড়ে যাবে। কিন্তু চূড়ান্তভাবে আমি বলবো যে ভোক্তাদের স্বার্থটা ওটাই দেখতেই হবে, তাই না? আমি একজন ভোক্তা হিসাবে আমি চাবো খুব সহজে সাশ্রয়ীভাবে একটা সেলফোনের মালিক হতে এবং সেটা ব্যবহার করতে, সেটা ইনশিওর করতে হবে। তো সরকার অনেক সময় অনেক রকমের সিদ্ধান্ত নেয়, আমরা অনেক সময় বলি এটাকে তগলুকি সিদ্ধান্ত। ওটার মানে আগুপিছু বিবেচনা না করে তখন সমাজের কোনো না কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়। এই জায়গাগুলোতে, অর্থাৎ সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে বা নীতিগত জায়গাগুলোতে সাধারণ মানুষের সম্পৃক্ততার জায়গা যখন আসে, একই সঙ্গে অনেক সিদ্ধান্তের ক্ষেত্রেই সেটি একটি রাজনৈতিক সরকার নিলে ভালো হতো কিনা এমন প্রশ্ন বিভিন্ন সময় এসেছে, আরও বেশ কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে। ফলে এই ধরনের সিদ্ধান্ত বা আর অন্যান্য অনেক নীতিগত সিদ্ধান্ত, সেটা একটা রাজনৈতিক বা নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করা হতো কিনা, এটি একটা বেশ অনেক দিনের আর্গুমেন্ট। আপনি কিভাবে দেখেন? না, আমরা অতীতের অভিজ্ঞতা থেকে যেটা দেখি যে রাজনৈতিক সরকার হলে যে সিদ্ধান্তগুলো সবসময় ভালো হয়, এটা ঠিক না। আবার মানে অনির্বাচিত সরকার থাকলেই যে তার সব সিদ্ধান্ত খারাপ হয়, এটাও ঠিক না। তো এখানে স্টেক হোল্ডারদের স্বার্থের এবং যেখানে স্বার্থ পরস্পর মানে বিরোধী, সেটার সমন্বয়টা কিভাবে করবে সেখানে একটা ওয়াইজ একটা ডিসিশন আসা দরকার। মানে সব কিছু যদি আমরা নির্বাচিত সরকারের উপর ছেড়ে দিই, আমরা তো জানি যে পলিটিক্যালি অনেক ডিসিশন নেওয়া হয় যেটা কারো না কারো পক্ষে যায় এবং অনেকের বিপক্ষে চলে যায়, এবং এটাও সমাজে এক ধরনের অস্থিরতা তৈরি করে। আচ্ছা, সেক্ষেত্রে আসলে সিদ্ধান্ত এবং তার স্বার্থের সঙ্গে যেগুলো সম্পৃক্ত সেগুলোকে অগ্রাধিকার দেওয়ার কথা বলছে। সেটাই। নগর পুড়লে যে দেবালয় এড়ায় না, তা এবার হাড়ে হাড়ে টের পেয়েছে জাতিসংঘ। ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত গণহত্যায় কেবল নিন্দা বিবৃতিতে সীমাবদ্ধ থাকা জাতিসংঘের বিরুদ্ধেই এবার অ্যাকশনে নেমেছে ইসরায়েল। ধৃষ্টতা দেখিয়েছে পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRW এর প্রধান কার্যালয়ে অভিযান চালানোর, এমনকি জাতিসংঘের পতাকা নামিয়ে সেই জায়গায় ইসরায়েলের পতাকা টানিয়ে দিয়েছে দখলদার বাহিনী। এতে প্রশ্নের মুখে পড়েছে 193টি দেশের অভিভাবকের ভূমিকায় থাকা এই বৈশ্বিক সংগঠনটির ভূমিকা। It's very sad and it's very shameful that the international community is very silent still till today. We see what's happening now. It's an invasion of one of the United Nations compounds, buildings. You see the United Nations flag. There's immunities, there's protection. This office is here not based on the decision of few people who decided to come here and open an organization. It is a decision of the General Assembly. 8 ডিসেম্বর দখলকৃত পূর্ব জেরুজালেমে UNRW এর প্রধান কার্যালয়ে অভিযান চালানোর ঘটনা ঘটিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় কার্যালয় থেকে বিভিন্ন সামগ্রী লুট করে তারা। Suddenly today morning they surprised us around 6:30 in the morning
They came a lot of police, municipality employees, and a lot of forces. They broke down the locks and the doors, and they came in. They took, until now, they are taking most of the furniture. The reason we don't know why. জানিয়ে সংস্থার কমিশনার জেনারেল ফিলিপে লাজারিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে বলেছেন, ইসরায়েলি পুলিশ ইউএনআরডব্লিউ এর কম্পাউন্ডে জোরপূর্বক প্রবেশ করেছে। অভিযান চলাকালে তারা মোটরসাইকেল, ট্রাক ও ফর্কলিফট নিয়ে আসে এবং পুরো কম্পাউন্ডের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেয়। টেবিল, চেয়ার, আইটি সরঞ্জাম সহ বিভিন্ন সম্পদ জব্দ করেছে তারা। অবশ্য ইউএনআরডব্লিউএ কে চলতি বছরের শুরু থেকে ভবনটি ব্যবহার করতে দিচ্ছে না ইসরায়েল। কার্যালয় খালি করা ও সকল কার্যক্রম বন্ধেরও নির্দেশ দিয়েছিল বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। তার আগে 2024 সালে অগ্নিসংযোগ, হুমকি ধমকি, বিক্ষোভ ও ভুয়া প্রচারণার মাধ্যমেও হয়রানি করা হয়েছে ইউএনআরডব্লিউ এর কর্মকর্তাদের। এতেও ক্ষান্ত হয়নি নেতানিয়াহু সরকার। আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে সংস্থাটির বিরুদ্ধে বিধিনিষেধমূলক আইনগত ব্যবস্থাও নিয়েছিল দেশটির সংসদ। এদিকে ইউএনআরডব্লিউ এর কার্যালয়ের বিরুদ্ধে ইসরায়েলের অভিযোগ 2023 সালের 7 অক্টোবরের হামাসের হামলার সঙ্গে জড়িত ছিল এটির কর্মীরা। যদিও ইসরায়েলের এই অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। তবে ইসরায়েলের সেই ভিত্তিহীন অভিযোগ আমলে নিয়েই পরবর্তীতে সংস্থাটির তহবিল বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। এতে তীব্র হয় গাজায় খাদ্য সংকট, মারাত্মক আকার ধারণ করে মানবিক বিপর্যয়। সেই সংকট কাটার আগেই এবার ইউএনআরডব্লিউ এর প্রধান কার্যালয়ে হামলা চালালো তেল আবিব। ইসরায়েলের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটির কমিশনার জেনারেল লাজারিনি। তিনি বলেন, এটি আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। জাতিসংঘ সদস্য রাষ্ট্র হিসেবে ইউএন ভবনের নিরাপত্তা দেওয়া ইসরায়েলের বাধ্যবাধকতা, কিন্তু তারা তা অমান্য করেছে। এদিকে ভবনটির ইউএন স্ট্যাটাস বাতিলের যে চেষ্টা, সেটির কোনো আন্তর্জাতিক মূল্য নেই, সেটিও মনে করিয়ে দিয়েছেন লাজারিনি। নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আশায় যেখানে ব্যাকুল হয়ে থাকে বিশ্বের বিখ্যাত সব মানুষ, সেখানে জয়ের পরও এই পুরস্কার হাতে নেওয়ার নিশ্চয়তা নেই মারিয়া করিনা মাচাদোর। গণতান্ত্রিক সংগ্রামের জন্য নোবেল শান্তি পুরস্কার জেতা ভেনেজুয়েলার এই বিরোধী নেতা আগামী 10 ডিসেম্বর পুরস্কার হাতে নিতে পারবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। প্রশ্ন উঠেছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেপ্তার হুমকি এড়িয়ে নোবেল শান্তি পুরস্কার হাতে নিতে পারবেন তো মাচাদো? 2013 সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরোর বিপক্ষে সবশেষ 2024 সালের জুলাইয়ের নির্বাচনে লড়তে চেয়েছিলেন মাচাদো। লড়াইয়ের আগে বিরোধী দলের প্রাথমিক নির্বাচনে জয়ের আভাসও দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মাদুরো সরকারের নিষেধাজ্ঞায় নির্বাচনে অংশ নেওয়া হয়নি মাচাদোর। পরিবর্তে মাদুরোর বিপক্ষে লড়াইয়ে নামেন কখনোই নির্বাচনে অংশ না নেওয়া অবসরপ্রাপ্ত কূটনৈতিক এডমান্ডো গনসালেস। সেই নির্বাচনে গনসালেসের জয়ের দাবি তোলা হয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, যদিও মাদুরো সমর্থিত নির্বাচন কমিশন মাদুরোকে জয়ী ঘোষণা করে। আগে থেকেই সেনাবাহিনী নিজের নিয়ন্ত্রণে থাকায় খুব একটা বেগ পেতে হয়নি ক্ষমতা ধরে রাখতেও। এই সময় দেশ জুড়ে বিশৃঙ্খলা তৈরি হলে সাঁড়াশি অভিযান চালান মাদুরো। গ্রেপ্তার করা হয় 2400 জনকে। গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় নির্বাচনে লড়াই করা গনসালেসের বিরুদ্ধেও। বাধ্য হয়ে স্পেনে নির্বাসনে যান গনসালেস। অন্যদিকে ভোট জালিয়াতির নথি সংগ্রহ ও 9 জানুয়ারি রাজধানী কারাকাসে বিক্ষোভ উস্কে দেওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় মাচাদোর বিরুদ্ধেও। সেই থেকে আত্মগোপনে আছেন সদ্য নোবেল জয়ী মাচাদো। ফলে সংশয় দেখা দিয়েছে আত্মগোপনে থাকা মাচাদোর নোবেল শান্তি পুরস্কার গ্রহণ নিয়েও। প্রকাশ্যে এলে গ্রেপ্তারের হুমকি, অন্যদিকে লুকিয়ে পুরস্কার গ্রহণ করতে নরওয়েতে হাজির হলে মাচাদোকে ফেরারি হিসেবে গণ্য করার হুমকি দেওয়া হয়েছে ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে। এই অবস্থায় মাচাদোর নোবেল শান্তি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে যাওয়া নিয়ে সংশয় আছে। যদিও মাচাদো এক ভিডিও বার্তায় বলেছেন, আমাদের এখন ধৈর্য, দৃঢ়তার পরীক্ষা দেওয়ার সময়। আমাদের দেশ এখন আরো বেশি নিবেদন চাইছে। এত বছরের সংগ্রাম, মর্যাদা সবকিছুই এখন নোবেল শান্তি পুরস্কারের মাধ্যমে
স্বীকৃতি পেয়েছে। ভিডিও বার্তায় মাচাদো পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার বিষয়টি নিশ্চিত না করলেও নোবেল ইনস্টিটিউটের প্রধান ক্রিশ্চিয়ান ব্রেগ হার্বভিকেন জানিয়েছে মাচাদো নরওয়েতে পুরস্কার নিতে যাবেন। হার্বভিকেন বলেন, শুক্রবার রাতেই মাচাদোর সঙ্গে যোগাযোগ হয়েছে। তিনি নিশ্চিত করেছেন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। নিরাপত্তার কারণে কবে এবং কিভাবে আসবেন তা আমরা বলতে পারছি না। যদিও এই ঘটনার পরদিন মাচাদোর সিনিয়র নিরাপত্তা ও পররাষ্ট্র নীতির উপদেষ্টা ডেভিড স্মোলানস্কি জানিয়েছেন এটি খুব সংবেদনশীল সিদ্ধান্ত। তিনি এমন জায়গায় থাকবেন যা ভেনেজুয়েলায় গণতান্ত্রিক আন্দোলনের জন্য সবচেয়ে ভালো। নিজের সুবিধা নয়, ভেনেজুয়েলানদের স্বাধীনতার স্বার্থই বিবেচ্য। অর্থাৎ মাচাদোর নরওয়েতে যাওয়া নিশ্চিত নয়। সম্প্রতি ভেনেজুয়েলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র। ক্যারিবিয়ান অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। মাদুরো সরকার এ ঘটনার তীব্র বিরোধিতা করলেও এতে সম্মতি জানিয়েছে মাচাদো। এতে মাচাদোর ওপর ক্ষোভ আরও বেড়েছে মাদুরোর। ফলে আত্মগোপনে থাকা মাচাদো দেশ ছাড়ার সুযোগ পাবেন কিনা সেই প্রশ্ন আছে। সম্প্রতি বিদেশি এয়ারলাইনগুলোকে ভেনেজুয়েলার আকাশ সীমা এড়িয়ে চলতে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ভেনেজুয়েলার প্রতিবেশী কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো মাদুরোকে সমর্থন জানিয়েছে। মাচাদোকে মার্কিন সাম্রাজ্যবাদের দালাল বলে অভিহিত করেছে। ফলে কলম্বিয়া হয়ে নরওয়েতে যাওয়াও মাচাদোর জন্য প্রায় অসম্ভব। যদিও বিশ্লেষকদের মতে মাচাদোর দেশ ছাড়ার থেকে বিদেশে গেলে পুনরায় ফেরাটাই বেশি কঠিন। সাবেক মার্কিন কূটনৈতিক ব্রায়ান নারানহো বলেন, মাদুরো চাইতে পারেন মাচাদোকে দেশ ছাড়তে দেওয়া হোক এবং পুরস্কার গ্রহণ করুক, তবে এরপর দেশে ফেরার অনুমতি না দেওয়া হোক। অন্যদিকে আটলান্টিক কাউন্সিলের বিশ্লেষক জিওফ র্যামসি বলেন, মাদুরো মাচাদোকে দেশ ছাড়তে দিলে খুশি হবেন, কিন্তু ফেরার অনুমতি তিনি সহজে দেবেন না। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়ায় মাচাদোকে গ্রেপ্তার করার সাহস দেখাবে কিনা মাদুরো সরকার, তা নিয়েও আছে প্রশ্ন। যদিও মাচাদোর স্পষ্ট কথা, আমি প্রতিটি ভেনেজুয়েলানকে আশ্বস্ত করতে চাই, আমি ফিরব। নোবেলজয়ী মাচাদোকে বরণ করে নিতে অপেক্ষায় এখন গোটা বিশ্ব। তবে তার পুরস্কার গ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় মাচাদোর সমর্থনে বিশ্বজুড়ে শুরু হয়েছে সমাবেশ। মাদ্রিদ থেকে লিমা, বুয়েস আইরেস থেকে ব্রিসবেন, বিশ্বের অনেক শহরেই মাচাদোর পক্ষে সমাবেশ করেছে তার সমর্থকরা। বিশেষ করে মাদুরো সরকারের অধীন কারাবন্দীদের পরিবারের সদস্যরা মাচাদোর ছবি ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেছেন, যাদের অনেকেরই ভাষ্য মাচাদোর এই পুরস্কার সব ভেনেজুয়েলানদের জন্য, যারা শহীদ হয়েছে, যারা রাজনৈতিক বন্দী হয়েছেন, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, তাদের স্বীকৃতি। তাদের ভাষ্য, গণতন্ত্রকে অন্ধকারের মধ্যেও আশার আলো দেখিয়েছেন মাচাদো, যার স্বীকৃতি এই নোবেল শান্তি পুরস্কার। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।